ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন, ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা সংস্কার দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ। মার্চ ফর গাজা জনতার ঢল, ঘোষণাপত্র ইসরায়েলের সঙ্গে মুসলিম বিশ্বের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের আহ্বান। আসছে বাজেটের প্রত্যক্ষ করের ওপর জোর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের, আকারে বড় নয় বাস্তবমুখী বাজেট চায় সাধারণ মানুষ। বাজেট যদি লম্বা হয় কিন্তু কাজের কাজ কিছু হয় না, ওটা আমরা চাই না। পাবলিক ডিমান্ড যেটা, পাবলিক ডিমান্ড অনুযায়ী আমাদের বাজেটটা হয়। গোপালগঞ্জে 2টি ভবন সংস্কারে কোনো কাজ করেনি ঠিকাদারি ও শিক্ষা প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী, হাতিয়ে নিয়েছে 25 লাখ টাকা। না, এরকম কোনো রিপেয়ারিং এর কাজ কোনো কিছুই হয়নি। পরে যে ছাদ আমরা যেখানে ক্লাস করি বেঞ্চের উপরে পুরোটাই ভাঙা। নোয়াখালীর সুবর্ণচরে বিশুদ্ধ পানির তীব্র সংকট, মিলছে না গভীর নলকূপে, অপরিকল্পিতভাবে নলকূপ স্থাপনে নেমে গেছে পানির স্তর। বাংলা নতুন বছরকে বরণ করতে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন জেলার সাংস্কৃতিক কর্মীরা, ঐতিহ্যবাহী লোকজ আচার পালনে আহ্বান। এবং নারীবান্ধে বিশ্বকাপ বাছাই পর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। লাহোরে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা 3টায়। দেখছিলেন শিরোনামগুলো, সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। এবারে বিস্তারিত। ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস। ঐক্যমত্য কমিশনের 2 সদস্যের সঙ্গে এই বৈঠকে তিনি এই তাগিদ দেন। শনিবার বিকালে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ এবং সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। ঐক্যমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যানকে অবহিত করেন তারা। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিন ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শেষ হলো মার্চ ফর গাজা কর্মসূচি। ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে শনিবার ঘোষণাপত্র পাঠ করে ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়, যেখানে সারা দেশ থেকে অংশ নেয় লাখো জনতা। নিয়াজ মোরশেদকে সঙ্গে নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের মার্চ ফর গাজার খবর জানাচ্ছেন জান্নাতুল মোহনা। নির্মমভাবে মারছে মানুষ ইসরায়েল সৈন্য, বিশ্ব মুসলিম তোমরা শুধু তাকিয়ে দেখো। ফিলিস্তিনিদের আর্তনাদ যেন পৌঁছে গেছে বাংলাদেশের ঘরে ঘরে। সরাসরি ফিলিস্তিনে যেতে না পারলেও ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে সারা দেশ থেকে রাজধানীতে ঢল নামে লাখো জনতার। সোহরাওয়ার্দী উদ্যান যাদের গন্তব্য। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে মার্চ ফর গাজা কর্মসূচিতে জনগণের এই অভূতপূর্ব সাড়া যেন নজিরবিহীন দৃষ্টান্ত। আল্লাহ তো আমাদের অনেক ভালো রাখছে, তাই না? আমরা খেতে পারতেছি, ভালোভাবে বাস করতে পারতেছি, সন্তানদের নিয়ে একসাথে থাকতে পারতেছি। ওদের অবস্থাটা কি? কারো বাবা নেই, কারো বাচ্চা নেই। ফিলিস্তিনের আশেপাশে যে মুসলিম দেশগুলো রয়েছে এটা দেখে বিশ্ব বিবেকে নাড়া দিবে। তারাও বুঝতে পারবে এত দূরের একটি ছোট্ট দেশ বাংলাদেশ হয়েও তারা যদি ফিলিস্তিনের পক্ষে সজাগ হতে পারে, বাংলাদেশের লাখো কোটি মানুষ যদি সজাগ হতে পারে, তাহলে একই জাতিগোষ্ঠী আরবের জাতীয়তাবাদ ধারণ করে তারা কেন পারবে না ফিলিস্তিনের পাশে দাঁড়াতে। বেলা 3টায় সমাবেশে অংশ নিয়ে সাধারণ মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। মূল মঞ্চে দাঁড়িয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ফিলিস্তিনের সংহতি পক্ষে একটি ঘোষণাপত্র পাঠ করেন, যেখানে মুসলিম বিশ্বের নেতাদের ইসরায়েলের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। 2, জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। 3, গাজার মুসলিম জনগণের পাশে চিকিৎসা, খাদ্য, আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালিকের নেতৃত্বে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হয় মার্চ ফর গাজা কর্মসূচি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।
মার্চ ফর গাজা কর্মসূচি মুসলিমদের ঐক্যের নতুন এক সেতু বন্ধন বলে দাবি করেছেন ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। আর গাজা ইস্যুতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক বলে মন্তব্য করেন আরেক ইসলামিক বক্তা শায়খ আহমদুল্লাহ। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচি লাখ লাখ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই কর্মসূচি হয়। এতে অংশ নেন ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি, ইসলামী আলোচক শাইখ আহমদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ অনেকে। এ সময় মার্চ ফর গাজা কর্মসূচি মুসলিমদের ঐক্যের এক নতুন সেতুবন্ধন বলে দাবি করেন ইসলামিক স্কলার ও বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভিতরে বাস করে একটা ফিলিস্তিন। একই মঞ্চে ইসলামী আলোচক শাইখ আহমদুল্লাহ বলেন, গাজা ইস্যুতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য ভিন্নতা থাকতে পারে, কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। পরে মঞ্চ থেকে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শেষে লাখো মানুষের উপস্থিতিতে মোনাজাত ধরে ফিলিস্তিনের নির্যাতিত গাজাবাসীর জন্য দোয়া করেন উপস্থিত জনতা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। মার্চ ফর গাজায় দেশের সব দল মতের মানুষের সম্মেলন ঘটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। তাদের সঙ্গে একাত্মতা জানায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপের দাবি জানিয়ে আরব বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। সাইফুল রিপনকে সঙ্গে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে শনিবার সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানমুখী জনস্রোত। গণজমায়েতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার সর্বস্তরের মানুষ সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদের সঙ্গে নিরীহ ফিলিস্তিনি জনগোষ্ঠীর প্রতি সংহতি জানান সাধারণ মানুষ। দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়াই নিশান, মুখেতে কালেমা হাতে তলোয়ার, মুখে ইসলামী জোশ দুর্বার, হৃদয় লইয়া ইশক আল্লাহর চল আগে চল বাজে বিশান, চল আগে চল বাজে বিশান। ডক্টর ইউনূস সাহেবের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, বাংলাদেশের মধ্যে যত ইসরায়েলি পণ্য আছে সরকারিভাবে বয়কট করার জন্য অনুরোধ রইল। কর্মসূচিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় অবিলম্বে গাজায় নৃশংস হত্যা বন্ধে বিশ্ব নেতৃত্বের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। তারা যে চিন্তা করেছে যে ইসরায়েল যে তারা গাজাকে তারা মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা একটি রাষ্ট্রীয় কমিটি করবে, কায়েম করবে, আমরা এখানে এই বাংলাদেশ থেকে আমরা এটা ধিক্কার জানাই। গণজমায়েতে অংশ নিয়ে জামাত নেতারা অভিযোগ করেন, গাজায় গণহত্যা চালালেও জাতিসংঘ সহ ওআইসির মতো সংস্থাগুলো নীরব ভূমিকা পালন করছে। জাতিসংঘের সমস্ত বিধানকে উপেক্ষা করে ইহুদি চক্রকে, একটি উদ্বাস্তু রিফিউজিদেরকে এমন এক পবিত্র জনপদে তারা জায়গা দিয়ে মুসলমানদের কলিজার উপরে আঘাত করেছে। জাতিসংঘ আজকে মানবাধিকার সংস্থা ওআইসি, মুসলিম উম্মার নেতৃবৃন্দ ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আজকে বাংলাদেশের সমস্ত মত পথ যেন মিলিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের মোহনায়। একটাই লক্ষ্য, গাজায় যে ইসরায়েলি গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ। এখানে সাধারণ মুসল্লিরা দাবি করছেন, ফিলিস্তিনিতে গণহত্যা চলছে সেই গণহত্যার আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে, একই সাথে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত সেটি না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষের যে সমর্থন সেটি অব্যাহত থাকবে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।
ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে শনিবার প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ ব্যানারে মার্চ ফর গাজা কর্মসূচির আয়োজনে ব্যতিক্রমী কিছু প্রতিবাদ নজর কেড়েছে সব শ্রেণী পেশার মানুষের। গাজায় চলমান বর্বরোচিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সহানুভূতি জাগ্রত করতে অনুষ্ঠিত হয় এই গণজমায়েত। আলিয়া কাসাকাশের রিপোর্ট। মার্চ ফর গাজা কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা পরিণত হয়েছে জনসমুদ্রে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে ছোট বড় শত শত মিছিল। এসবের ভিড়ে দেখা গেছে বেশ কিছু ব্যতিক্রমী প্রদর্শনী, যা ছিল মূলত ফিলিস্তিনের জনগণের প্রতি ভালোবাসার চূড়ান্ত বহিঃপ্রকাশ। একটি মিছিলে দেখা যায় নেতানিয়াহুর মুখোশ পরা একজন রক্তের বাটি হাতে নিয়ে হাঁটছেন, যার পুরো শরীরে ফিলিস্তিনি মানুষের রক্ত। তার পাশেই ট্রাম্পের মুখোশ পরা একজন নেতানিয়াহুকে সমর্থন দিয়ে যাচ্ছেন, তারও শরীর জুড়ে রক্তের দাগ। অন্যদিকে আরব নেতারা তাদের দুজনের আশপাশে ঘোরাফেরা করছেন এবং তাদের হাতে চুমু খাচ্ছেন, প্রকাশ করছেন আনুগত্যতা। একদল তরুণকে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ঢোল বাজিয়ে ফিলিস্তিনি শিশুর প্রতীকীর লাশ নিয়ে প্রতিবাদ করতে দেখা গেছে। শনিবার বিকেল 4টার দিকে শিল্পকলা একাডেমির সামনের রাস্তায় ব্যতিক্রমী এই প্রতিবাদ করতে দেখা যায়। বিশেষভাবে মানুষের নজর কেড়েছে এক ঘোড়সওয়ার। এক যুবক ঘোড়ায় চড়ে ফিলিস্তিনের পতাকা হাতে মার্চ ফর গাজা কর্মসূচিতে এসেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ঘোড়া ছোটাতে দেখা যায় এই যুবককে। তার হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। তাকে ঘিরে ফিলিস্তিনের পক্ষে মিছিল করতে থাকেন অনেকে। আলিয়াক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। প্রবৃদ্ধি ধরে রাখতে আসছে বাজেটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা একটি বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের। মূল্যস্ফীতি কমাতে আর অর্থনীতির দুরবস্থা দূর করতে তাই প্রত্যক্ষ করের ওপর নজর বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। সাধারণ মানুষও চায় আকারে বড় নয় তবে বাস্তবমুখী বাজেট। ইশাদ সোহেলের ক্যামেরায় এম এ আজিমের রিপোর্ট। আসছে 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা। রাজনৈতিক সরকার না থাকায় এবার জাতীয় সংসদে উপস্থাপন হচ্ছে না বাজেট। অর্থ উপদেষ্টার ঘোষণায় সংক্ষিপ্ত যে বাজেট আসছে তা কতটুকু জনগণের প্রত্যাশা পূরণ করবে? অর্থনীতির দুরবস্থা দূর করতেই বা কেমন হওয়া উচিত এবারের বাজেট? মূল্যস্ফীতিতে শেখ হাসিনা সরকারের আমল থেকেই টালমাটাল বাজার। সরকার পতনের পর তারল্য সংকটে দুরবস্থায় ব্যাংক খাত, নিম্নমুখী রপ্তানি ও তলানিতে থাকা রিজার্ভ পুনরুদ্ধার চলমান এখনও। এরই মধ্যে 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণার চাপ অন্তর্বর্তী সরকারের মাথায়। তবে এবার বাজেটের আকার বড় না করে বাস্তবমুখী বাজেট দেখতে চায় সাধারণ জনগণ। খেটে খাওয়া মানুষেরও প্রত্যাশা বাজেটে স্বস্তি ফিরুক বাজার ও দেশের অর্থনীতিতে। না, বাজেট সম্পর্কে কিছু বুঝি না। আমরা তেল মেল ডাল চাইলে আমরা মূল্য কম হইতো, আমরা খায়া ফেরা বাচ্চা থাকতাম। বাস্তবমুখী এবং শর্ট হলে ভালো হবে, একটাই কারণ যে বাজেট যদি লম্বা হয় কিন্তু কাজের কাজ কিছু হয় না, ওটা আমরা চাই না। বাজেটটা যাতে আরো ভালো হয়, পাবলিক ডিমান্ড পাবলিক ডিমান্ড অনুযায়ী যাতে আমাদের বাজেটটা হয়। অর্থনীতি নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের এ গবেষক মনে করেন মূল্যস্ফীতি কমাতে বাজেটে প্রত্যক্ষ করের উপর নজর বাড়াতে হবে সরকারের। বাজেটের মূল যে তিনটা দিক, একটা হলো যে রাজস্ব আহরণ, রাজস্ব ব্যয় এবং উন্নয়ন ব্যয়। এই তিনটা দিকের ক্ষেত্রেই কিন্তু মূল্যস্ফীতির একটা বড় ভূমিকা থাকে। রাজস্ব আয়ের ক্ষেত্রে যদি আমরা অপ্রত্যক্ষ করের উপরে না চাপ দিয়ে যদি প্রত্যক্ষ করের উপরে দেই এবং সেটাও যদি আমরা ভিত্তি এবং যেসব কর ফাঁকি আছে সেগুলো রোধ করি, এটা ইতিবাচক প্রভাব ফেলবে। তবে এখন পর্যন্ত বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য বলছে চলতি অর্থ বছরের থেকে আগামী অর্থ বছরে বাজেটের আকার বাড়তে পারে 51,000 কোটি টাকা, যেখানে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 5.5%। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ বাড়তে পারে 5,000 কোটি টাকা, বেতন ভাতায় 8,000 কোটি টাকা আর সুদ পরিশোধ বাড়তে পারে 7,000 কোটি টাকা। মূল্যস্ফীতি 7% মধ্যে রাখার চেষ্টা করা হবে। বাড়তে থাকছে বাজেটের আকার, তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় সম্ভব হয় না। তাই ঋণের বোঝা কমাতে ব্যয় সাশ্রয়ী হওয়ার পরামর্শও তার।
রাজস্ব আদায় আমরা এতই বেশি করে ফেলবো যে ঘাটতি আমরা কমাতে পারবো, সেটাও আমার মনে হয় না। সুতরাং এইবারে যেটা আমাদের চেষ্টা করতে হবে সেটা হলো যে কিভাবে আমরা এই অর্থ যেটা আহরণ করা, সেই আহরণটাকে যদি আমরা আরেকটু বাড়াতে পারি এটা প্রকৃতপক্ষে, এবং দ্বিতীয় হলো যে ব্যয়টা করা এটা যদি আমরা সাশ্রয়ীভাবে করতে পারি। 2025-26 অর্থ বছরের বাজেট সংক্ষিপ্ত আকারে 50 থেকে 60 পৃষ্ঠার হতে পারে, যার কর ব্যবস্থাপনা ব্যবসাবান্ধব করা হবে বলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। গোপালগঞ্জে একটি সরকারি কলেজের পরিত্যক্ত ভবন সহ 2টি ভবনের সংস্কারের টেন্ডার আহ্বান করে কোনো কাজ না করে প্রায় 25 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে। টেন্ডারে দেখানো হচ্ছে 49 প্রকারের কাজ, তবে টেন্ডার আহ্বানের মাধ্যমে কাজের বিষয়ে জানেন না কলেজ কর্তৃপক্ষ। আর মুখে কুলু পেটেছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। জাবিরুল ইসলাম বাঁধনের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের দ্বিতল একাডেমিক ভবনের পলেস্তারা খসে বেরিয়ে গেছে রড। ঝুঁকিপূর্ণ হওয়ায় পাঠদানও বন্ধ, অথচ সেই ভবন ও পাশের প্রশাসনিক ভবনের সংস্কার সহ বেশ কয়েকটি মালামাল ক্রয়ে টেন্ডার আহ্বান করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, যেখানে ব্যয় ধরা হয় 24,85,150 টাকা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দেয়া কার্যাদেশে দেখা যায় তরল হ্যান্ড ওয়াশের 2টি খালি বোতলের মূল্য ধরা হয়েছে 14,000 টাকা। শুধু তাই নয়, প্রতিটি পানির ট্যাপ 9,000, শাওয়ার মিক্সচার 6,000, ফ্যানের রেগুলেটর 1,500, 5টি এসি স্থানান্তরে 50,000, প্রতিষ্ঠানে না থাকা সত্ত্বেও 8টি এয়ার কুলার মেরামতে 33,000, আর রং করায় ব্যয় ধরা হয়েছে প্রায় 12.5 লাখ টাকা। এমন ক্রমে গিয়ে ঠেকেছে 49-এ। 2024 সালের 7 মার্চ আহ্বান করা হয় টেন্ডার। মেসার্স পিআর প্রকৌশলী নামে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া হয় 13 জুন। কাজের মেয়াদ দেখানো হয় 13 নভেম্বর পর্যন্ত। অথচ এই সময়ের মধ্যে প্রতিষ্ঠানটিতে কোনো কাজই হয়নি বলছে কলেজের কর্মকর্তারা। আর মুঠোফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে। না, এরকম কোনো রিপেয়ারিং এর কাজ কোনো কিছুই হয়নি। তো আমি দেখভাল করিনি, আমি তো অফিস প্রশাসনিক কাজ করছি। হ্যাঁ, আসলে তো কাজ হয়েছে কাগজপত্র। উপরে যে ছাদ আমরা যেখানে ক্লাস করি বেঞ্চের উপরে পুরোটাই ভাঙা। টেন্ডারের মাধ্যমে কোনো কাজ হয়নি জানান তৎকালীন অধ্যক্ষও। বিষয়টি খোঁজ নিয়ে জানানোর কথা বলেন কলেজের চলতি দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ। আর বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করে ক্যামেরায় কথা বলতে রাজি হননি নির্বাহী প্রকৌশলী। এটা কমিটির মাধ্যমে হয়েছে, ডিসি অফিস জড়িত, এসএসএফ জড়িত, পুলিশ জড়িত, সবাই জানে এই বিষয়গুলো। এটা আমি সাক্ষাৎ দিতে পারবো না, তাহলে আপনার কমিটির ইয়ের মাধ্যমে আসতে হবে। না, আমার সময় তো হয় নাই। হোস্টেলের থেকে আসছে, আমাদের মহিলা হোস্টেলের যে কিছু মালামাল আসছে বা কিছু ফার্নিচার আসছে, ওইটা ছাড়া আমার আমলের কোনো কাজ হয় না। আসলে যেটা কেনা হয়েছে ওটা কোথায় কি আছে বা আদৌ আছে কিনা, এগুলো আমি সমস্ত কিছু দেখে তারপরে আপনাদের তথ্য দিতে পারবো। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন শিক্ষানুরাগীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। চৈত্রের শেষ দিন রোববার সকালের দিকে নেত্রকোনায় হঠাৎ করে শুরু হয়েছে দমকা হাওয়া সহ ঝড়ো বৃষ্টি। এ সময় ঝড়ো হাওয়ার প্রবল বেগে ঘর বাড়ির চালের ঢেউটিন সহ গাছপালা ভেঙে ডাল উড়ে যেতেও দেখা যায়। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। আমরা যুক্ত হব। জিয়াউর, হঠাৎ এই ঝড় বৃষ্টি সম্পর্কে কি হচ্ছে আসলে বিস্তারিত জানাবেন? হ্যাঁ অতসী, আপনি যেমনটি বলছিলেন যে আজকে এই চৈত্র মাসের একেবারে শেষ দিনে এসে কিন্তু সকাল থেকেই নেত্রকোনা অঞ্চলে হঠাৎ করেই দমকা হাওয়া সহ ঝড়ো বৃষ্টি শুরু হয়েছে। তো এখনো কিন্তু জেলার বিভিন্ন এলাকায় এই ঝড়ো বৃষ্টি অব্যাহত রয়েছে। তো আমি এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখাতে চাই যে আমি যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে নেত্রকোনা জেলা থেকে নেত্রকোনার যে কেন্দুয়া উপজেলা, সেই নেত্রকোনা কেন্দুয়া সড়কের পাশে আমি দাঁড়িয়ে আছি। তো এখানকার স্থানীয়রা জানিয়েছেন যে একটু আগেই কিন্তু প্রচন্ড ঝড়ো বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে গেছে। আমরা দেখতে পেরেছি যে একটি ব্যবসা প্রতিষ্ঠানের যে ঢেউ টিনের চাল, সেই চালের টিন কিন্তু বাতাসে উড়ে গেছে এবং অনেক এলাকার যে গাছপালা আছে, বুরু ধানের জমি আছে, সেই সবেরও কিন্তু কিছুটা ক্ষতি হয়েছে। তবে আমরা
আরেকটি বিষয়ে স্থানীয় কৃষকরা বলছেন যে উঁচু এলাকার জমির জন্য এই বৃষ্টিটা কিন্তু অনেকটা স্বস্তি। আবার হাওড়া অঞ্চলে বুরু ধান কর্তন চলছে, সেখানে কিন্তু এই বৃষ্টিটা কৃষকদের জন্য অনেকটাই বিঘ্ন সৃষ্টি করেছে। আমরা এখানকার একজন স্থানীয় কৃষকের সঙ্গে একটু জানবো যে আজকে এই যে বৃষ্টি সকালে হয়েছে এবং এখনো চলছে, এই বৃষ্টিতে আপনাদের কি ধরনের ক্ষতি কিংবা উপকার হয়েছে? আসলে আপনি জানেন আজকে চৈত্রের শেষ দিন, আগামীকালকে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের যে একটা আমেজ আমরা আজকে দেখতে পাচ্ছি। আসলে সকালে একটু আগে জোরু হাওয়া সহ ভারী বৃষ্টি হয়েছে। যদিও আমাদের এলাকাটা খুবই উঁচু, এই জন্য আমাদের পানি সরবরাহ ছিল, বৃষ্টিটা ভালো হয়েছে, কিন্তু তার গাছপালা ঘরবাড়ি একটু অবনতি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ঘরবাড়ি একটু ভেঙে গেছে, দোকানপাট। তবে আমাদের এলাকাতে নিচু এলাকা আছে, নিচু এলাকার জন্য এই ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টিটা খুবই ক্ষতিকর। যেন এখন ধান কর্তনের সময় চলছে, এই আবহাওয়াটা আমাদের জন্য একটু অনুকূলে থাকলেও ভাটি অঞ্চলের জন্য এটা সম্পূর্ণ প্রতিকূল অবস্থা থাকে। আপনারা শুনছিলেন কিন্তু এতক্ষণ এখানকার একজন কৃষকের সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি যেমনটি জানিয়েছিলেন যে তাদের অনেকটা উঁচু এলাকার জন্য উপকার হলেও নিচু এলাকার জন্য কিন্তু কিছুটা ক্ষতি হয়েছে এই ঝোড়ো হাওয়ার জন্য। আমরা জেলার যে আবহাওয়া অফিস রয়েছে, আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছে যে আজকে দুপুর পর্যন্ত কিন্তু এই দমকা হাওয়া এবং বৃষ্টি নেত্রকোনা জেলার অনেক এলাকায় কিন্তু অব্যাহত থাকবে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে এই চৈত্রের শেষ দিনের যে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সর্বশেষ তথ্য। জিয়াউর, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা নেত্রকোনা জেলায় হঠাৎ করেই যে দমকা হাওয়া এবং বৃষ্টি হয়েছে সেই বিষয়ে জানছিলাম, জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জিয়াউল। নোয়াখালীর উপকূলীয় উপজেলা সুবর্ণচরে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। গভীর নলকূপেও মিলছে না পানি। খাবার পানি, গোসল এবং গৃহস্থালী কাজে ব্যবহারের পানির জন্য রীতিমতো হাহাকার চলছে। অপরিকল্পিতভাবে নলকূপ স্থাপন করে ভূগর্ভস্থ পানির যথেচ্ছ ব্যবহার এবং গাল বিল সহ ভূ উপরিভাগের প্রাকৃতিক জলধারগুলোর বেহাল দশার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মত সংশ্লিষ্টদের। মাওলা সুজনের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ মারুফ। গত 2 মাস থেকে পানির অভাবে চরম দুর্বিষহ জীবন কাটাচ্ছেন নোয়াখালীর উপকূলীয় উপজেলা সুবর্ণচরবাসী। গ্রীষ্মের তাপপ্রবাহ বাড়ার সাথে পাল্লা দিয়ে পানির এই সংকট যেন আরো তীব্র হচ্ছে। দিনের পর দিন ভূগর্ভস্থ পানির অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে গৃহস্থালী কাজে ব্যবহারের জন্য এখন নলকূপ চেপেও পাওয়া যাচ্ছে না পানি। পানি শূন্য হয়ে আছে আশেপাশের খাল, বিল, পুকুর, জলাশয়গুলোও। খাবার পানির জন্য দূর দূরান্তে ছুটতে হচ্ছে স্থানীয়দের। খাল, বিল, জলাশয় একবারে শুকিয়ে গেছে, এখন তো পানি নেই, কোথাও কোনো পানি নেই। যে আমাদের এত বড় পুকুরও পানি নেই। যেগুলো ডিপ টিউবওয়েল বসানো, এগুলা তো অধিকাংশগুলোতে পানি নেই। মানুষের পানির খাওয়ার কষ্ট, আশেপাশে দূর থেকে আনি পানি খাইতে হয়, গোসল করতে কষ্ট। এখানে লাইনে দাঁড়াইছি পানির জন্য, আমাদের বাড়িতে পানি নাই, এই জন্য পানি নিতে আসছি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে গাড়ি যুগে বিভিন্ন স্থানে খাবার পানি সরবরাহ করা হচ্ছে, তবে চাহিদার তুলনায় তা একেবারেই অপ্রতুল বলে জানিয়েছে অধিদপ্তরের কর্মীরা। প্রত্যেক পয়েন্টে গিয়ে প্রত্যেক ইউনিয়নে একদিন করে আমরা প্রতিদিন পানি সরবরাহ করতেছে। যেখানে যাচ্ছি সেখানে খুব চাহিদা, ওনারা কলসি বান্ডু নিয়ে মানে আমরা যাওয়াটা বাকি, লগে লগে ওনারা মানে খুব বেশি হাহাকার অবস্থা এটা দেখা যাচ্ছে। সুবর্ণচরে এভাবে পানি সংকট চলতে থাকলে পরিবেশ, প্রকৃতি ও জনজীবনে বড় ধরনের বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলনের সাথে সংশ্লিষ্টরা। আমাদের বড় বড় 10-15টি খাল রয়েছে, যেগুলা বিশাল প্রশস্ত এবং অনেক লম্বা। এই খালগুলোকে যদি আমরা পুনঃখনন করে এবং বৃষ্টির পানি সঞ্চয় করতে পারি, তাহলে আমাদের শুষ্ক মৌসুমে এসের সংকট দূর হবে। পানির সংকট মোকাবিলায় স্বল্প ও দীর্ঘমেয়াদী সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। সুবর্ণচর একটা প্রাকৃতিক জলাধার মেঘনা লেক, সেটি আমরা খননের জন্য ইতোমধ্যে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেটা আমরা এই কাজে অগ্রসর হচ্ছি। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের তথ্য অনুযায়ী সুবর্ণচরে কৃষি কাজে ব্যবহারের জন্য 245টি সেচ পাম্পের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া অনুমোদনহীন আরও অন্তত 3000 সেচ পাম্প বসিয়েছে কৃষকরা। এর ফলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় কোথাও মিলছে না পানি। নিউজ ডেস্ক, দেশ টিভি। কলার সঙ্গে মিশিয়ে খেয়ে অভিনব কায়দায় পাচার করা হচ্ছে ইয়াবা, যা আবার পরে পায়ু পথ দিয়ে বের করে বিক্রি করা হচ্ছে মাদক সেবীদের কাছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতেই পাকস্থলিত করে ইয়াবা পাচারের কৌশল বেছে নিয়েছে একটি চক্র। বগুড়া শহরের ঢাকা রংপুর মহাসড়কের ভবের বাজার ও চকসূত্রাপুর এলাকা থেকে এক নারীসহ 3 জনকে গ্রেপ্তারের পর বিষয়টি সামনে আসে। বগুড়ার প্রতিনিধি সঞ্জু রায়ের রিপোর্ট।
20,000 টাকা চুক্তিতে নিজের পাকস্থলীতে করে টেকনাফ থেকে ইয়াবার চালান আনা হচ্ছিল বগুড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে চালানটি জব্দ করে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ। পরে পায়ুপথ দিয়ে 40 এই ব্যক্তির পেটে পলিথিনের পোটলায় থাকা শত শত পিস ইয়াবা বের করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি আলম জানান, পলিথিনে ইয়াবা ঢুকিয়ে স্কচ টেপে পেঁচিয়ে প্রথমে কলার সঙ্গে মেশানো হয়। সেখান থেকে 34 পোটলা ইয়াবা গিলে খান তিনি। প্রতি পোটলায় 50 পিস করে 1700 পিস ইয়াবা তার পাকস্থলীতে নেন আলম। এই কাজের জন্য তার 20,000 টাকা পাওয়ার কথা ছিল। গিলে খাইছি গেলাম তো এখান থেকে বগুড়া থেকে যায়, ওখান থেকে এরা পাড়াই দিল, যায় আমি কলা দিয়ে খাইয়া দেয় চলে আসার পরে ছাড়া দেব। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আলম প্রথমে অস্বীকার করলেও শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এক্স-রে করার পর তার পাকস্থলীতে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। পরে চিকিৎসকের পরামর্শে দুপুর পর্যন্ত 15 পোটলায় থাকা 750 পিস ইয়াবা উদ্ধার করা হয়। সংবাদের ভিত্তিতে আমরা আজকে সকাল অনুমান 10:30টার দিকে সন্দেহজনকভাবে ওখান থেকে 2 জনকে আমরা আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা প্রাথমিকভাবে তার দেহ তল্লাশি করে তখন তার কাছে আমরা পাই নাই। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী আমরা জানতে পারি যে আপেল যে স্বীকার করে যে সে বিশেষ কায়দায় তার পেটের ভিতরে 34টি টুকলাই ইয়াবা পেটের ভিতরে প্রবেশ করিয়ে এগুলো নিয়ে আসছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের একাধিক মামলার আসামি পলাতক যুবলীগ নেতা ও বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মতিন সরকারের অর্থায়নে মাদকের এই কারবার চলছে বলে দাবি পুলিশের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা 1432 নৎসাতের প্রতিবাদে রাতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। আগুনে পোড়ানো ফ্যাসিবাদের মুখাবসান্তির পায়রা মোটিভ ছাড়াই উদযাপন করা হবে নববর্ষের আনন্দ শোভাযাত্রা, জানিয়েছেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম শেখ। এদিকে আগুনের ঘটনা তদন্তে চারুকলার ডিনকে আহ্বায়ক করে 4 সদস্যের কমিটি গঠন ও অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে ঢাবি প্রশাসন। আরও জানাচ্ছেন সহকর্মী এনআই নাহিদ। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা 1432 নস্যাৎ চেষ্টার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মানববন্ধন। শনিবার রাতে ঢাবি চারুকলা অনুষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় এতে অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম শেখ সহ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ মানুষ অংশ নেন। মোটিফে আগুনের ঘটনার বিচার দাবি করে নববর্ষের প্রাক্কালে সময় স্বল্পতার কারণে ফেস্টিবাদের মুখাবয়ব মোটিফ নির্মাণ আর সম্ভব নয় বলে জানান এই শিক্ষক। শিল্প তৈরি যেভাবে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া 1-2 দিনের মধ্যে সম্ভব নয়, এটা কোনোভাবেই সম্ভব না। আমরা 20 দিন আগে থেকে শুরু করেছি। চারুকলা অনুষদের ডিন আজহারুল জানান, আগুনে পুড়িয়ে দেয়া ফেস্টিবাদের মুখাবয়ব ও শান্তির পায়রা মোটিফ ছাড়াই সবার অংশগ্রহণে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা হবে। আমরা যে চেতনা নিয়ে আসলে এই কাজটা করছি, এই চেতনায় আমাদের আঘাত এসেছে, আমাদের শিল্প চেতনা আঘাত এসেছে। আর এমনিতেও এই স্বাধীন দেশের মতন একটা উন্মুক্ত একটা জায়গায় যে কনসেপ্ট থেকে আমরা সবাইকে আসলে আহ্বান করেছিলাম, আমরা সেই জায়গাটায় এখন দ্বিগুণ কিন্তু আসলে আমাদের স্পিড আপ হয়েছে। এদিকে শনিবার রাতে নববর্ষ বরণের জন্য পালকি, ইলিশ মাছ, কাঠের বাঘ, তরমুজের ফালি, মোটিফ পাহারায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মোটিফে আগুনের ঘটনা তদন্তে চারুকলার ডিনকে আহ্বায়ক করে 4 সদস্যের কমিটি গঠন ও অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে ঢাবি প্রশাসন। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। পুরনোকে বিদায় এবং নতুন উদ্দীপনায় পথ চলার বার্তা নিয়ে আসছে বাংলা নতুন বছর। ঐতিহ্যবাহী লোকজ আচার অনুষ্ঠানের সমন্বয়ে নতুন বর্ষকে বরণ করতে দিন রাত ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন জেলার সাংস্কৃতিক কর্মীরা। যশোর, ময়মনসিংহ, কক্সবাজার ও কুমিল্লা থেকে সহকর্মীদের পাঠানো তথ্যচিত্র বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। পহেলা বৈশাখকে স্বাগত জানাতে প্রস্তুত বাঙালি সংস্কৃতিভূমি যশোর। ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও চলছে নানা প্রস্তুতি। বিশেষ করে উৎসবের প্রস্তুতিতে উদীচী, বিবর্তন সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনে চলছে নাচ, গান, নাটক ও গীতিনাট্যের মহড়া। সেই সঙ্গে চলছে শোভাযাত্রার জন্য পুতুল, পাখি, মুখোশ, পাপেট, ফেস্টুন তৈরির কাজ। এবারের পয়লা বৈশাখের আয়োজনে বড়দের নাটক, ছোটদের নাটক,
বড়দের কবিতা আবৃত্তি এবং ছোটদের কবিতা আবৃত্তি থাকছে। আমাদের শিশুদের পরিবেশনা সব ক্ষেত্রে একটা ব্যাপক প্রস্তুতি চলছে, পাশাপাশি সাজসজ্জার কাজ, সবকিছু মিলে ব্যস্ত সময় পার করছে যশোরের সাংস্কৃতিক অঙ্গন। বাংলা নববর্ষ 1432 উদযাপনে বিভাগীয় নগরী ময়মনসিংহে চলছে সাদামাটা আয়োজন। শনিবার সকালে গিয়ে নতুন বাজার বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী কার্যালয়ে দেখা যায় বাংলা নববর্ষ উদযাপনে কাজ করছেন শিল্পীরা। তাদের আয়োজনে সোমবার সকাল 7টায় নগরীর কৃষ্ণচূড়া চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে কাচারিঘাট গিয়ে শেষ হবে। এই বছরে আমাদের একটু সীমাবদ্ধতা রয়েছে এবং প্রশাসন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এটা এখান থেকে হবে না, এটা আখতারুজ্জামান কলেজ থেকে শুরু হবে। আমরা 7টায় রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে আমরা র্যালিতে বের করব এবং সেই র্যালিতে আমাদের লোক সংস্কৃতি, বাঙালি সংস্কৃতির যে আমাদের চিত্রটা আমাদের সামনে থাকে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সেই যে সম্প্রীতি, সেটার একটা মেলবন্ধন আমরা সেখানে ঘটাবো। বাংলা বর্ষবরণকে কেন্দ্র করে কক্সবাজারে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সংস্কৃতি কর্মীরা। কক্সবাজারের সাংস্কৃতিক সংগঠন সমূহের সম্মিলিত সাংস্কৃতিক মোর্চা হিসেবে গঠন করা হয়েছে পহেলা বৈশাখ উদযাপন পরিষদ। এদিকে কুমিল্লা জেলা প্রশাসকের আয়োজনে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকল স্কুল ও কলেজ, বিভিন্ন সংগঠনের ব্যানারে কোমলমতি বাচ্চাদের নিয়ে এবার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মাঠ থেকে একত্রিত হয়ে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এবারের শোভাযাত্রা অন্যান্য বারের তুলনায় শঙ্কামুক্ত ও সত্যিকারের বৈশাখী আমেজের মধ্য দিয়ে উদযাপিত হবে, এমনটাই প্রত্যাশা সবার। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। বান্দরবানে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে সাংগ্রাই উৎসব। এর মাধ্যমে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছর বরণকে উল্লাসে মেতেছেন সবাই। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। আমরা যুক্ত হচ্ছি। নয়ন, উৎসবের আমেজ কেমন দেখছেন জানাবেন? জি, সাংগ্রাই উৎসবের আজ প্রথম দিন। বান্দরবানে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সাংগ্রাই উৎসবটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। একটু আগে বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠ থেকে বর্ণাঢ্য রেলি শুরু হয়ে এখন এই মুহূর্তে জেলা প্রশাসক কার্যালয় অতিক্রম করছে। এখানে অংশ নিচ্ছেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। তিনি এই র্যালিটি উদ্বোধন করেছেন। একটু পরেই বয়স্ক পূজার আনুষ্ঠানিকতা রয়েছে। এই র্যালিটি প্রধান সড়ক অতিক্রম করার পর ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউটে গিয়ে বয়স্ক পূজায় তারা মিলিত হবেন। এখানে আসলে এই বর্ণাঢ্য র্যালিতে বান্দরবানে বসবাসরত যে 11 জনগোষ্ঠীর নারী পুরুষ থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ আসলে অংশ নিচ্ছেন। এখানে আছে পুরো শহরটা যেন রঙিন হয়ে উঠেছে। পাহাড়ি জনগোষ্ঠী তাদের যে ঐতিহ্যগত যে পোশাক পরিধেয়, কাপড় চোপড়, হাতে ছাতা এবং বিভিন্ন রং বেরঙের ফেস্টুন ব্যানার দিয়ে তারা অংশ নিচ্ছেন। দেখতে পাচ্ছেন তাদের যে সাংগ্রাই উৎসবের যে উৎসব, সেই উৎসবটি তারা এই র্যালির মাধ্যমে আরো রঙিন করে তুলেছে। অনুষ্ঠানটি তারা যেন আসলে রাঙিয়ে তুলেছে বান্দরবান শহর। আজকে পুরো শহরটা রঙিন হয়ে উঠেছে। মারমা সম্প্রদায় আসলে সাংগ্রাই যে উৎসবটি পালন করে থাকে, সেই উৎসবটির আজ প্রথম দিন। এক সপ্তাহ এখানে নানা আনুষ্ঠানিকতা রয়েছে, জলকেলি অনুষ্ঠানে রয়েছে, পুতুল নাচ রয়েছে এবং বাস আরোহণ সহ নানা খেলাধুলার আয়োজন রয়েছে। যার কারণে এই সাংগ্রাই উৎসবটি পাহাড়ি জনগোষ্ঠীর জন্য একটি মিলন মেলায় পরিণত হয়। বান্দরবানে যারা বসবাস করেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, তারাও আসলে এই সাংগ্রাই উৎসবে উপস্থিত হয়ে থাকেন। এখানে আমরা আয়োজক কমিটি যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন ঐতিহাসিক যে রাজার মাঠ রয়েছে, রাজার মাঠে 3 দিন ব্যাপী যে জলকেলি বা মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠানের আয়োজন করে হয়েছে, যেটি ইতিপূর্বে আমরা দেখেছি একদিনের আয়োজন ছিল। এবার আমরা 1 সপ্তাহের আয়োজন দেখতে পাচ্ছি। 4 দিনের মেলার আয়োজন করা হয়েছে। অর্থাৎ অন্যান্য বারের তুলনায় এবারের যে সাংগ্রাই উৎসব, সেই সাংগ্রাই উৎসবটি পুরো রঙিন হয়ে উঠেছে। এই অনুষ্ঠানটি যাতে সফলভাবে সম্পূর্ণ করতে পারেন এই জন্য 4 স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে পুলিশ বাহিনী, ডিবি, সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা এবং র্যাবের সদস্যরাও রয়েছেন।
এখানে মূলত তারা যাতে এই সাংগ্রাই উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে পারে তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর এই আয়োজন। আসলে একটি কথা বলে রাখি, পাহাড়ে দীর্ঘদিন ধরে খুনোখুনি, অপহরণ, চাঁদাবাজি এবং রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে দীর্ঘদিন ধরে পাহাড়ে যে সাংগ্রাই উৎসবের আমেজ সেটিতে অনেকটা ভাটা পড়েছিল, কিন্তু এবারে দেখতে পাচ্ছি মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা রয়েছে। আসলে এখানে আজকের দিনটি তারা প্রথম দিন সাংগ্রাই উৎসব হিসেবে পালন করে থাকে। আগামীকাল থেকে আগামী 18 তারিখ পর্যন্ত নানা আনুষ্ঠানিকতা পালন করবে। অর্থাৎ এখানে যারা আয়োজক রয়েছেন এবং যারা সাংগ্রাই উৎসবে অংশ নিচ্ছেন সবার প্রত্যাশা পাহাড়ে শান্তি ফিরে আসুক এবং শান্তিপূর্ণভাবে পাহাড়ি জনগোষ্ঠী বসবাস করুক। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। নয়ন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বর্ষবরণকে ঘিরে বান্দরবনের যে সাংগ্রাই উৎসব হচ্ছে তার আনুষ্ঠানিকতা সম্পর্কে জানছিলাম।